শিক্ষার্থী, আজকে 12 অধ্যায় রসায়ন নিয়ে আমি আলোচনা করব। তো 12 অধ্যায় এর ধারাবাহিকভাবে একটা লেকচার অলরেডি আমি দিয়েছি। সেটা ছিল, আবার একটু মনে করে দেই, ডোমেস্টিক কেমিস্ট্রি অর্থাৎ গৃহস্থালী রসায়ন। গৃহে আমরা যে রাসায়নিক দ্রব্যগুলো সচরাচর ব্যবহার করি, এই রাসায়নিক দ্রব্যগুলো কিভাবে প্রস্তুত করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এছাড়া কিভাবে প্রস্তুত করা হয় এর ক্রিয়া কৌশল, এগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় লেকচারে আমরা আজকে শিখব পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি অফ ক্লিননেস। অর্থাৎ আমরা কিভাবে বিশেষ করে কাপড় চোপড়, টয়লেট বেসিন, কমোড, গ্লাস এগুলো আমরা পরিষ্কার করব। অর্থাৎ যে রাসায়নিক দ্রব্যগুলো দিয়ে পরিষ্কার করব, এগুলো কিভাবে প্রিপারেশন হয়, প্রস্তুত হয়, ক্রিয়াকৌশল কী, এটা নিয়ে আলোচনা করব। আমি আশা করছি আমার সাথে তোমরা থাকবে। তো প্রথমে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, এটার প্রথম যেটা আছে গ্লাস ক্লিনার অর্থাৎ কাঁচ পরিষ্কারকারক। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, তোমরা যেখান থেকে তোমরা বসে আমার ভিডিওটি দেখছো, তা আমার মনে হয় যে তোমার সেই রুমে দেখো কাঁচ আছে, অবশ্যই কাঁচ আছে। তো এই গ্লাসটা আমরা কিভাবে পরিষ্কার করব? যদি অপরিষ্কার থেকে যায় তাহলে কিন্তু গ্লাসটা নষ্ট হবে। সবাই চায় সৌন্দর্য। তো আসলে এই অধ্যায়টা আসলে আমাদের রসায়নের সৌন্দর্যবর্ধক অধ্যায়। তো আমরা গ্লাস ক্লিনার এটা আমরা দেখি যে কাঁচের প্রধান উপাদান হলো, কাঁচ পরিষ্কারকারক প্রধান যে উপাদান এটা হলো অ্যামোনিয়া। তো শিক্ষার্থী আমি লিখি অ্যামোনিয়া, NH3, কাঁচ পরিষ্কার করার প্রধান উপাদান অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়াটা প্রথম আগে প্রস্তুত করে নিতে হবে। তোমরা তো জানো যে আমরা বিগত ক্লাসে আগের অধ্যায়গুলোতে পড়ে আছি যে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হয়, বিশেষ করে বাণিজ্যিকভাবে হেবার প্রণালীতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করা হয়। তো আমরা দেখি যে আমরা সমীকরণের মাধ্যমে দেখি আগে অ্যামোনিয়াটা কিভাবে তৈরি করব। তার আগে আমি লিখে ফেলি কাঁচ পরিষ্কারকারক। অ্যামোনিয়া এর শিল্প উৎপাদন এটা আমরা শিখব। শুধু সমীকরণটা দিয়ে আমি বর্ণনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তো দেখো অ্যামোনিয়ার ভিতর কি আছে, নাইট্রোজেন আর কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে এটা আমরা শিল্প উৎপাদন করি মূলত হলো নাইট্রোজেন গ্যাস প্লাস হলো কি হাইড্রোজেন গ্যাস। হেবার প্রণালীতে 2 অণু অ্যামোনিয়া গ্যাস, এই সাথে হলো 92 কিলোজুল তাপমাত্রা। প্রিয় বন্ধুরা, তাহলে হেবার পদ্ধতিতে আমরা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করব, হাইড্রোজেন সংগ্রহ করব। নাইট্রোজেন 1 আয়তন আর হাইড্রোজেন লাগে হলো 3 আয়তন। এখানে কি তৈরি হবে? 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস। সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গেলে আমাদের এখানে আরও কিছু লাগবে, যেটাকে আমরা বলছি প্রবাহক। অর্থাৎ প্রবাহক এই বিক্রিয়ার গতিটাকে কি করে দেবে? বাড়িয়ে দিবে। এরূপ প্রবাহক কি লাগে? লোহা। এর সাথে প্রবাহক সহায়ক হিসেবে মলিবডেনাম, এটা কি করে? এই প্রবাহকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া আরও কি, এখানে অত্যানুকূল তাপমাত্রা রাখতে হয় 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটা তোমাদের সব সময় চোখের সামনে যেন থাকে। দেখো এই সমীকরণটা তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে বর্ণনা তুমি নিজের মতো করে দিতে পারবা। তাহলে আমরা দেখি যে হেবার প্রণালীতে 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া তৈরি হয়। সেই সাথে তোমার 92 কিলোজুল তাপমাত্রা উৎপন্ন হয়। কাজেই বিক্রিয়াটি কি বলো? তাপ উৎপাদী না তাপ হারি? হ্যাঁ, বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী।
তাহলে যেহেতু এই বিক্রিয়াটি তাপ উৎপাদী, কাজেই সাথে নিয়ে কি বলেছেন যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা আরও বাড়িয়ে দেই তাহলে কিন্তু উৎপাদন অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে আসবে। কেন? বিক্রিয়াটি পিছনের দিকে যাবে অর্থাৎ পশ্চাৎ দিকে চলে আসবে, সেক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পাবে। এই কারণে আমাদের কি করতে হবে, এই বিক্রিয়ায় তাপমাত্রা কমাতে হবে। আবার যদি নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতি তোমার কি হবে, নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতি কমে যায়, ফলে সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি জ্বালানি খরচ বেড়ে যাবে, ম্যান পাওয়ার বেড়ে যাবে। এই কারণে আমরা কি করব, যে এই বিক্রিয়াটিতে অত্যানুকূল তাপমাত্রায় বিক্রিয়া ঘটাবো। অত্যানুকূল তাপমাত্রা আবার কাকে বলে, যে তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়। আবার শোনো, যে অত্যানুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার কাকে বলে, যে তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব, সেই তাপমাত্রাকে আমরা কি বলবো, অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা। এই ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা কত, অ্যামোনিয়া শিল্প উৎপাদনে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সর্বোচ্চ পরিমাণ কি অ্যামোনিয়া পাওয়া সম্ভব। এছাড়াও দেখো এই বিক্রিয়াটি গ্যাসীয়, এখানে দেখো আয়তন হলো 1, অর্থাৎ মোল সংখ্যা এখানে 1, এখানে কত মোল, 3 মোল, আর উৎপাদ পেয়েছে কত, 2 মোল। অর্থাৎ যেসব গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম, সেই সব গ্যাসীয় বিক্রিয়ায় যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থান ডান দিকে যাবে এবং সর্বোচ্চ পরিমাণ তোমার উৎপাদ তৈরি হবে। কিন্তু অধিক পরিমাণ চাপ উত্তোলন করা শিল্পক্ষেত্রে ব্যয় সাপেক্ষ। এই কারণে আমাদের এখানে কি করতে হবে, এখানে অত্যানুকূল চাপে বিক্রিয়া ঘটাতে হবে। তো অ্যামোনিয়া এর শিল্প উৎপাদনে অত্যানুকূল চাপ হলো কত, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল চাপ, এই শর্তে যদি আমরা প্রভাবক এখানে লোহার গুঁড়া অর্থাৎ লোহচূর্ণ প্রভাবক জুড়িয়ে দেই এবং প্রভাবক সহায়ক হিসেবে কি মলিবডেনাম, এটা যদি জুড়িয়ে দেই তাহলে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়ার শিল্প উৎপাদন বাণিজ্যিকভাবে সম্ভব। তো এইভাবে আমরা কি করব, আগে আমরা অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করব। কেন? এই কাঁচ পরিষ্কার করতে। তাহলে মূল কাঁচ পরিষ্কারকরণের প্রধান উপাদান কি, অ্যামোনিয়া। এর সাথে যদি আমরা দেখো অ্যামোনিয়া পেলাম, এর সাথে তোমার রাবিং অ্যালকোহল বলে, এই অ্যামোনিয়ার সাথে আমরা রাবিং অ্যালকোহল কি জানো, কেউ জানো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। অর্থাৎ আমি সংজ্ঞাটা বলছি যে 88% দেখো এটা তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, অর্থাৎ 88% এই আইসোপ্রোপাইল অ্যালকোহলকে আমরা কি বলবো, রাবিং অ্যালকোহল। এটা অত্যধিক উদ্বায়ী। তাহলে এটা যদি আমরা অ্যামোনিয়ার সাথে জুড়িয়ে দেই, এর সাথে আমরা যদি মনে করো কালারিং এজেন্ট, অর্থাৎ আমরা গ্লাস ক্লিনার যেটা সেটার কি কালার করব, এরূপ কালারিং এজেন্ট অর্থাৎ ডাই যদি জুড়িয়ে দেই, এরপরে যদি তুমি মনে করো যে সেন্ট দিবা, যে গন্ধযুক্ত করবা, তাহলে সেক্ষেত্রে কি ফ্লেভারিং এজেন্ট দিতে হবে। দিয়ে আমরা কি তৈরি করব, এরূপ কাঁচ পরিষ্কারকারক উপাদান তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা কি করি, কাঁচ পরিষ্কারকারক তৈরি করি। তো এখন দেখো আমরা যেটা তৈরি করলাম এটা কিভাবে কাজ করবে। বোর্ডে দেখতে পাচ্ছ যে কাঁচ কিভাবে পরিষ্কার হয়। তোমরা তো জানো যে কাঁচে ময়লা লেগে থাকলে তাহলে সেই কাঁচটা কিন্তু মানে অপরিষ্কার বলি আমরা, তাই না? তো ময়লাটা কিসের, তোমার শরীরেও যদি ময়লা লেগে থাকে, কাঁচে ময়লা লেগে থাকে, এই ময়লাগুলো কি, এগুলো মূলত হলো কি, যে তেল হতে পারে, চর্বি হতে পারে, প্রোটিন হতে পারে, অর্থাৎ বিভিন্ন এস্টার হতে পারে, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। তো যেহেতু এটা জৈব যৌগ, এই কাঁচ পরিষ্কার করা যে উপাদানগুলো লেগে থাকে ময়লা, এগুলো হলো জৈব যৌগ। তাহলে এটাকে আমাদের সরাতে হলে আমাদের কি করতে হবে, এরূপ গ্লাস ক্লিনার দিতে হবে। তো আমরা দেখি যে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, অ্যামোনিয়া NH3। এটা জলীয় দ্রবণের সাথে প্রথমে অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ তৈরি করে। তাহলে প্রথমে জলীয় দ্রবণের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে।
এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচের গায়ে যে ময়লা, এই ময়লাগুলোকে আমরা বলি এস্টার, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের। এটা সাধারণ সংকেত RCOOR। তোমাদের এটা মনে রাখলেই হবে, RCOOR, উচ্চতর ফ্যাটি অ্যাসিড যেটাকে ময়লা বলছি, এর সাথে অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ রাসায়নিকভাবে বিক্রিয়া করে RCOONH4 অ্যামোনিয়ামের একটা এস্টার এবং ROH তৈরি করে। দেখো, তোমার কাঁচের গায়ে যে ময়লাটা, সেই ময়লাকে আমরা বলছি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার, এটার সাথে যে অ্যামোনিয়াম দ্রবণ, এই অ্যামোনিয়াম দ্রবণ এই এস্টারের ভেতর ঢুকে পড়ে। ফলে তোমার কি হয়, কাঁচ থেকে যে ময়লাগুলো এগুলো বের হয়ে আসে। তো এই সমীকরণটা তোমাদের দিলেই হবে, এভাবে তোমার কি হয়, কাঁচ পরিষ্কার হয়। তো দেখো, এখানে আমরা যদি অ্যামোনিয়া এটা কি? অ্যামোনিয়া একটি ক্ষার, এটা তোমাদের মনে রাখতে হবে, দুর্বল ক্ষার। আমরা যদি এখানে সবল ক্ষার নেই, অর্থাৎ অ্যামোনিয়া এর পরিবর্তে কাঁচের উপাদান হিসেবে প্রধান যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তাহলে কি হতো? সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে কি হতো? বুঝতে পারছো, সোডিয়াম হাইড্রোক্সাইড এটিও তীব্র ক্ষার, অ্যামোনিয়াও ক্ষার, কিন্তু দুর্বল ক্ষার। আমরা কেন তীব্র ক্ষার নিলাম না? কেউ বলতে পারবা? দেখো, আমি বলছি, যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। এখন দেখো, কাঁচ যেটা দিয়ে তৈরি, এটা মূলত মূল উপাদান হলো কি? সিলিকা। সিলিকা আমি লিখি, সিলিকার সংকেত হলো বালি, অর্থাৎ SiO2। বালিকে আমরা বলি সিলিকা। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিতাম, তাহলে কাঁচের যে উপাদান সিলিকা, এর সাথে তোমার সোডিয়াম সিলিকেট লবণ তৈরি করত, এবং এই সোডিয়াম সিলিকেট লবণ কাঁচের গায়ে থেকে যেত। ফলে কাঁচটা কি হতো? অপরিষ্কার থাকতো, এবড়ো থেবড়ো হতো, কাঁচের গায়ে গর্ত তৈরি করত। এই কারণে আমরা কি তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করি না। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো কি, পরীক্ষায় আসে অনেক সময়, যে কাঁচ পরিষ্কার করতে কেন আমরা কস্টিক সোডা ব্যবহার করি না। তাহলে তখন তোমাকে বলতে হবে যে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এটি একটি তীব্র ক্ষার, কাঁচের যে মূল উপাদান বালি অর্থাৎ সিলিকা, এর সাথে তোমার কি তৈরি করবে? সোডিয়াম সিলিকেট লবণ তৈরি করবে এবং কাঁচের গায়ে থেকে যাবে। ফলে তোমার কাঁচে গর্ত সৃষ্টি হবে এবং অপরিষ্কারই থেকে যাবে। এই কারণে আমরা কাঁচ পরিষ্কার করতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না। এরপরে দেখো, আমরা আরেকটি পরিষ্কার কারক শিখব, টয়লেট ক্লিনার। টয়লেট, কমোড, বেসিন সবার বাসাতে আছে। এগুলোতে জানো, এগুলোতে ময়লা লেগে থাকে, দুর্গন্ধ লেগে থাকে। এই ময়লাগুলো তোমার কি প্রোটিন, ফ্যাট বা চর্বি আমরা বলি, অর্থাৎ উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। তাহলে এগুলোকে আমরা কিভাবে সরাবো? আমরা যে গ্লাস ক্লিনার তৈরি করলাম, এটাতে কি সরানো যাবে? যাবে? সম্ভব না। কেন? দুর্বল ক্ষার দিয়ে যে ময়লাগুলো কমোড বা বেসিনের, এই ময়লার স্তরগুলো দুর্বল ক্ষার দিয়ে কখনো সরানো সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের তীব্র ক্ষার লাগবে। এবং তীব্র ক্ষার আমরা কোনটা নেব? দেখতে পারলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডা একমাত্র মূল উপাদান টয়লেট ক্লিনারের, এই কস্টিক সোডা। তাহলে এই কস্টিক সোডাই শুধু কমোড, বেসিন থেকে এই ভারী যে ময়লাগুলো, এই ময়লাগুলো দূর করতে পারে। তো আমরা দেখি যে কস্টিক সোডা এটা আগে আমরা কিভাবে তৈরি করব। তাহলে লিখে ফেলি যে টয়লেট ক্লিনার এর মূল উপাদান টয়লেট টয়লেট ক্লিনার এর মূল উপাদান প্রস্তুতি, অর্থাৎ মূল উপাদান বলতে আমরা কি বুঝতেছি? কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। মূল উপাদান হলো
সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা কিভাবে তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আগে আমরা তৈরি করে দেখে আসছি তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ে। আজকে জাস্ট খালি আমি একটু সামারাইজ বলবো যে কস্টিক সোডা কিভাবে তৈরি করতে হয়। তাহলে কস্টিক সোডা যখন আমরা তৈরি করব, তোমাকে মনে রাখতে হবে যে অবশ্যই কী নিতে হবে, ব্রাইন নিতে হবে। ব্রাইন অর্থাৎ সমুদ্রের যে পানি, জলীয় দ্রবণ, অবিশুদ্ধ জলীয় দ্রবণকে আমরা কি বলি, ব্রাইন। তাহলে এই ব্রাইন এর ভিতর তোমার কি থাকে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কস্টিক সোডা যখন তৈরি করব তখন তোমার কোন কথাটি আসবে, ব্রাইন। আর ব্রাইন কাকে বলি, যে খাদ্য লবণ বা সমুদ্রের যে অবিশুদ্ধ জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইড, একে আমরা কি বলবো, ব্রাইন। তাহলে ব্রাইন এর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কি তৈরি করব, এরূপ কস্টিক সোডা তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণ একটি কোষ তৈরি করতে হবে। এই কোষ সবাই তোমরা জানো, এরূপ কমন একটি তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষে আমাদের এরূপ দুটি ইলেকট্রোড লাগবে। এরূপ দুটি ইলেকট্রোড লাগবে। ক্যাথোড হিসেবে আমরা এখানে যেটা নেব, এটা মার্কারি তড়িৎদ্বার নিতে হবে। মার্কারি তড়িৎদ্বার। এ পাশে এটা অ্যানোড, এটা কি ক্যাথোড। এখানে ব্রাইন নেব। ব্রাইন মানে হলো কি, সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ। তাহলে দেখো সাধারণ একটি চিত্র, যে তড়িৎ বিশ্লেষণ একটি কোষ, এখানে কিন্তু প্লাটিনাম তড়িৎদ্বার নিলে হবে না, তোমাকে নিতে হবে অবশ্যই মার্কারি তড়িৎদ্বার। তাহলে তুমি বাণিজ্যিকভাবে আমরা কি তৈরি করতে পারবো, কস্টিক সোডা। তাহলে এই যে কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ বা পাত্র, এই পাত্রের ভেতর সমুদ্রের যে পানি অর্থাৎ ব্রাইন, সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ নেব। এইবার দুটো ইলেকট্রোড মার্কারির, এর সাথে কি দুই খণ্ড তার যুক্ত করে একটি ব্যাটারি যুক্ত করব। ব্যাটারির এক প্রান্ত যেটা ধনাত্মক, যাকে আমরা বলি অ্যানোড, আর এক প্রান্ত হলো ক্যাথোড। তাহলে ধনাত্মক হলো অ্যানোড আর ঋণাত্মক হলো ক্যাথোড। এইবার যদি ব্যাটারি দ্বারা যদি আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তাহলে সেই ক্ষেত্রে তোমার রাসায়নিক বিক্রিয়া সাধিত হবে। প্রথমে দেখো সোডিয়াম ক্লোরাইড, এটি বিযোজিত হবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখানে প্লাস কেন হলো জানো, সোডিয়ামের যোজনী কত, 1, এই জন্য যোজনীর সমতুল কি হয়, প্লাস হয়। সোডিয়াম ধাতু প্লাস, ক্লোরিন হলো কি মাইনাস। তাহলে এটা তৈরি হলো। এরপরে দেখো যেহেতু জলীয় দ্রবণ, এর সাথে তোমার কি হবে, পানি, এটিও বিযোজিত হবে। পানিটা বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোক্সাইড আয়ন হবে। এখন দেখো আমাদের দেখো এখানে তাহলে ক্যাটায়ন কয়টা হলো, ক্যাটায়ন দুটো, আর অ্যানায়ন কয়টা, দুটো। এখন দেখো সক্রিয়তা ক্রমও এখানে আমাদের লাগবে। সক্রিয়তা ক্রমে দেখো যে ক্যাটায়ন অর্থাৎ হাইড্রোজেন আয়নের অবস্থান নিচে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কিন্তু আগে ক্যাথোডে গিয়ে বিজারিত হওয়ার কথা, কিন্তু আমার এখানে মার্কারি তড়িৎদ্বার আছে। এই কারণে হাইড্রোজেন আয়ন কিন্তু ক্যাথোডে আগে বিক্রিয়া ঘটাবে না। ক্যাথোডে বিক্রিয়া ঘটাবে কে, সোডিয়াম আয়ন। তাহলে ক্যাথোড বিক্রিয়া আমরা লিখে ফেলি সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, একটি ইলেকট্রন গ্রহণ করবে, কোথা থেকে গ্রহণ করবে, আসলে মূলত আমার এখানে সোডিয়াম দরকার দেখে সরাসরি ক্যাথোড বিক্রিয়া লিখেছি। অ্যানোড বিক্রিয়ায় দেখো দুটো আয়ন আছে, এই দুটো আয়নের মধ্যে গাঢ়ত্ব ক্লোরাইড আয়নের বেশি। এই ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করবে, সেই ইলেকট্রনটি ক্যাথোডে চলে আসবে। ওই ত্যাগ করা ইলেকট্রনটি কি করবে, সোডিয়াম আয়ন গ্রহণ করে প্রথমে আগে সোডিয়াম তৈরি করবে এবং সেটা এই মার্কারি তড়িৎদ্বারের সাথে লেগে থাকবে। অর্থাৎ কি বিক্রিয়া হবে, সোডিয়াম প্লাস হলো কি মার্কারি, সোডিয়াম মার্কারি, যাকে আমরা বলি সোডিয়াম অ্যামালগাম। আবার বলি সোডিয়াম অ্যামালগাম, কোনটা, সোডিয়াম মার্কারিতে পরিণত হবে। এরপরে দেখো এই সোডিয়াম মার্কারি, এটার সাথে তোমার কি তৈরি, পানি যুক্ত হয়ে তোমার কি হবে, এরূপ সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস এবং মার্কারি তড়িৎদ্বার আলাদা হয়ে যাবে। তো দেখো এইভাবে যে আমরা যখন কস্টিক সোডা তৈরি করব, সেটা অত্যন্ত লাভজনক এবং বাণিজ্যিকভাবে এখানে স্বল্প খরচ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর অপচয় কম হয়। এই কারণে আমাদের এখানে কি করতে হবে, মার্কারি তড়িৎদ্বার নিতে হবে। যদি প্লাটিনাম তড়িৎদ্বার নিতাম সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হতো, তবে এখানে কিন্তু অপচয় হতো। এই কারণে আমরা কি নেব, মার্কারি তড়িৎদ্বার। তাহলে আমরা টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি পেলাম, কস্টিক সোডা পেলাম। এই কস্টিক সোডা এর সাথে যদি আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড যুক্ত করে দেই,
তাহলেই তোমার কি তৈরি হয়ে যাবে, টয়লেট ক্লিনার। সোডিয়াম হাইপোক্লোরাইড আমি লিখছি, সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এর সাথে আমরা NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড, তাহলে কস্টিক সোডা প্লাস সোডিয়াম হাইপোক্লোরাইড, তাহলে তোমার কি হলো, টয়লেট ক্লিনার তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি তৈরি করি, টয়লেট ক্লিনার তৈরি করি। এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে রাসায়নিকভাবে কাজ করে বা কমোড বেসিন এগুলো থেকে ময়লা কিভাবে দূর করে। দেখি আমি বিক্রিয়ার মাধ্যমে যে ক্রিয়া কৌশলটা দেখি। প্রথমে সোডিয়াম হাইপোক্লোরাইড, অর্থাৎ এই টয়লেট ক্লিনার তোমার কি করতে হবে, বেসিন বা কমোডের ওপর ফেলে দিতে হবে। কমোডের ওপর নিয়ে যখন আমরা পানি দেব, সেই ক্ষেত্রে টয়লেট ক্লিনারের ভিতরে যে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা এই পানির সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এটাকে আমরা কি বলছি, হাইপোক্লোরাস অ্যাসিড। অর্থাৎ টয়লেট ক্লিনারকে যখন আমরা বেসিনে ফেলে দেব, সেই ক্ষেত্রে এটা পানি দ্বারা বিযোজিত হয়ে কস্টিক সোডা এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। এই হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, এটা পুনরায় বিযোজিত হয়ে HCl প্লাস হলো এরূপ জাইমান অক্সিজেন তৈরি করবে। জাইমান অক্সিজেন কোনটা বোঝাচ্ছে, তৃতীয় বন্ধনী দ্বারা যে অক্সিজেন, এটাকে আমরা বলি জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন এটা তোমার যে জীবাণুগুলো আছে, এই জীবাণুকে ধ্বংস করবে, অর্থাৎ জীবাণুকে মেরে ফেলবে। জীবাণুকে কি করবে, ধ্বংস করবে। অর্থাৎ এখানে আমি লিখি যে মৃত জীব, মৃত জীব অথবা কোনো রঙিন বস্তু, যে রঙিন পদার্থ জমে থাকবে, যে রঙিন বস্তু, তাকে কি করবে, বর্ণহীন বস্তুতে পরিণত করবে। জাইমান অক্সিজেন নাও টয়লেট ক্লিনারের যে রঙিন বস্তু, এটাকে কি করবে, বর্ণহীন বস্তুতে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে আমরা কি করি, যে টয়লেট ক্লিনার তৈরি করে, টয়লেট ক্লিনার দ্বারা আমরা কি বেসিন, কমোড এগুলো আমরা কি করি, পরিষ্কার করি। তার মানে কি, যে টয়লেট ক্লিনার যখন আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে তোমার কি বেসিন, কমোড এটা পরিষ্কার করা যায়। এটা দিয়ে কখনো গ্লাস ক্লিনার দিয়ে বেসিন, কমোড পরিষ্কার করা যাবে না। কেন, গ্লাস ক্লিনারে মূল উপাদান তোমার হলো কি অ্যামোনিয়া, এটি হলো দুর্বল ক্ষার। কাজে দুর্বল ক্ষারের জন্য শুধু গ্লাস ক্লিনার পরিষ্কার হবে, কিন্তু তীব্র ক্ষার দিয়ে টয়লেট ক্লিনার পরিষ্কার হবে। তো আমি মনে করি, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।